উগ্রবাদিতার অভিযোগে চলতি মাসে যাত্রাবাড়ি থেকে 6 জনকে গ্রেফতার ও সিঙ্গাপুরে আটক 2 জনকে দেশে ফেরত পাঠানোর পর আবার উগ্রবাদী তৎপরতা আলোচনার জন্ম দিয়েছে। এর বাইরে দেশব্যাপী কালেমা খচিত পতাকা উত্তোলন এবং এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ নতুন করে শঙ্কিত করেছে। এসব বিষয় এবং সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আছেন বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। স্বাগতম ফরিদ ভাই আপনাকেও। আমি ঠাকুর ভাই আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম যে চলতি মাসের যাত্রাবাড়িতে 6 জনকে উগ্রবাদিতার জন্য গ্রেফতার করা হয়েছে এবং মানে সব মিলিয়ে একটি পত্রিকা সংবাদ প্রকাশ করেছে যে অন্তর্বর্তীকালীন সময়ে জঙ্গিদের যে ছেড়ে দেওয়া হয়েছে সেগুলো এখন থ্রেট হয়ে দাঁড়িয়েছে কিনা, এসব মিলিয়ে আপনার ভাবনা যদি বলতেন। ধন্যবাদ রনি রেজা, আপনাকে, আপনার দর্শক শ্রোতা ও পরবিজ্ঞ আলোচক আমার প্রিয় ভাই ফরিদুল হক। দেখুন, আপনি যে বিষয়টি উত্থাপন করলেন সেই বিষয়টা আমাদের ডক্টর ইউনূস যে এই শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিলেন, এটা যে একটা অপরিণামদর্শী কাজ, উনি এটা বুঝে করেছেন না বুঝে করেছেন আমি জানি না। আচ্ছা, ওনাকে কে এটা ইনফ্লুয়েন্স করলো, কিছু কিছু বিষয় আছে যে এটা রাষ্ট্রের জন্য শাশ্বত, একেবারে সবাই মানে। তো আমরা, আপনাকে মনে আছে কিনা, আমি এখানেও বলছি, অন্যান্য শোতেও বলছি যে এই যে শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়াটা ঠিক হচ্ছে না। এবং শীর্ষ সন্ত্রাসীরা বিভিন্ন জায়গাতে জামিন নেওয়ার পরে আপনি দেখবেন তারা বিভিন্ন দেশে চলে গেছে, ইলেকশনের আগেই তারা বিভিন্ন দেশে চলে গেছে। এবং আপনি জানেন কিনা যে শীর্ষ সন্ত্রাসীরা তারা জেলে বসেও ছোটোখাটো চাঁদাবাজি করে, এবং দেশের বাইরে থেকে তো একেবারেই অবাধে অর্জন করে, গ্যাং পুরোটা নিয়ন্ত্রণ করে, অর্গানাইজ করে নিয়ন্ত্রণ করে। তো এই জিনিসগুলি যে স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা। তো স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আমার কাছে মনে হয়েছে খুব সহজ সরল মানুষ, এক। আর দ্বিতীয়ত এইখানে যে আমাদের খুদাবক্স চৌধুরী নামে একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ সহকারী ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী আমাদের ইউনূস সাহেবের, এবং সে আর আইজিপি খুদাবক্স আর আইজিপি বাহার দুইজন হলো বন্ধু। আচ্ছা, বাহারের মেয়ে আবার স্বরাষ্ট্র উপদেষ্টার মানে ওই যে বিশেষ সহকারী খুদাবক্সের ওনার পিএস ছিলেন বা আইপিএস ছিলেন। আচ্ছা, তো যার ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কথা জাহাঙ্গীর আলম চৌধুরীর কোনো কথা চলতো না। আচ্ছা, কথা চলতো পুরাটাই হচ্ছে খুদাবক্সের। তো এই কারণে আমি আপনি বলছি, কিন্তু এই মুক্তিগুলো তো হয়েছে কোর্ট থেকে, আইন মন্ত্রণালয়ের অধীনে, কোর্ট থেকে, এবং সেইখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা থাকে। আচ্ছা, যে আমি একটা বলছি প্রায় সময়ই এটা অনেক আগের থেকে হয়তো, কিন্তু শেখ হাসিনার সময়ও ছিল বা তত্ত্বাবধায়ক সরকারের আগের থেকে তো ছিলই, যত কোর্ট দিক, জামিন দিক, সবগুলি যেমন সিআইডি, এসবি, এদের ক্লিয়ারেন্স আছে কিনা তারপরে ছাড়তো। এটা তো মানে যথাযথ প্রক্রিয়া, কিন্তু যখন মানে শীর্ষ সন্ত্রাসীদের, চিহ্নিত সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হচ্ছে, এই জায়গাটায় আইন মন্ত্রণালয় চাইলে মানে আটকাতে পারতো। আইন মন্ত্রণালয় হয়তো ওইখানে, আমি বলতেছি আইন মন্ত্রণালয় যেটা পারে বাধা দিতে পারে, অ্যাটর্নি জেনারেল বাধা দিতে পারেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা বাধা দিতে পারেন, কিন্তু বাধা দিলে পরে যদি আদালত না মানে এবং জামিন দিয়ে দেয়, সেই ক্ষেত্রে কি করে, সেই ক্ষেত্রে দায়িত্বটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরাটাই বলবেন যে এইটা জেল কর্তৃপক্ষকে
জেল কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন বলবেন যে এই শিশু সন্ত্রাসী জামিন হয়ে গেছে, আমাদের ক্লিয়ারেন্স ছাড়া আপনি ছাড়বেন না, জি আমাদের যে এসবি সিআইডি আছে, ডিবি আছে, তাদের ক্লিয়ারেন্স লাগে, বা আরও কোনো থানায় তার নামে মামলা আছে কিনা, এই মামলাগুলি জেনে নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আইজিপি। এখন যে পরিস্থিতি, এতে মানে বিএনপি সরকার নতুন করে কি উদ্যোগ নিতে পারে? এই বিএনপি সরকার এখন এই শিশু সন্ত্রাসীদের পেছনে দৌড়াতে পারে। আচ্ছা, জি তো বাবা চান বললে তো আর জেলখানায় চলে আসবে না, দৌড়াইয়া ধরতে হবে। তো ধরার জন্য এদের ম্যাক্সিমামই দেশে নাই, আমি আপনি বলছি। তো সেই ক্ষেত্রে এই কাজগুলি আমাদের ডক্টর ইউনূসের সরকার যেটা করে গেছেন, এইগুলি আমাদেরকে পিছিয়ে ফেলবে। জি। আর এই বিষয়ে আমি মনে করি যে আমরা এই শিশু সন্ত্রাসীদেরকে আবার অ্যারেস্ট করতে হবে, যত সময়ই লাগুক, যত এফোর্টই লাগুক, এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। ধন্যবাদ আপনাকে। ফরিদুল হক, বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন যে দেশ বিরোধী ষড়যন্ত্র হচ্ছে। তিনি দু একটি ঘটনা উল্লেখ করেছেন, এর মধ্যে দেশব্যাপী যে কালিমা খচিত পতাকা উত্তোলন হচ্ছে, এই বিষয়টাকেই বেশি ইন্ডিকেট করেছেন। আপনার কি মনে হয়, যদি দেশ বিরোধী ষড়যন্ত্র হয়ে থাকে, কারা এবং কার স্বার্থে করছে? জি, ধন্যবাদ সম্মানিত সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। দেখেন, এই যে কালেমা খচিত পতাকার ইস্যুটা তো যেহেতু বারবার আসছে, এইটার পেছনে একটু যেতে হয়। সেটা হচ্ছে এইটা যখন একেবারে সিরিজ হঠাৎ করেই কেন যেন কালেমার পতাকার একটা মানে পড়ে গেল, সিজন পড়ে গেল, হ্যাঁ সিজন পড়ে গেল, এবং সবাই খুবই কালেমার ব্যাপারে খুব সেন্সিটিভ হয়ে গেল। এটা কোনো স্বতঃস্ফূর্ত ব্যাপার নয়, এটা খুবই প্ল্যান্ড এবং সিন্ডিকেটেড ব্যাপার। এখানে যেটা দেখা দরকার সেটা হচ্ছে এই ঘটনাটা যেদিন শুরু হলো এর কয়েকদিন আগে, সম্ভবত এক সপ্তাহ হবে না, মানে যেদিন শুরু হলো এর এক সপ্তাহ হবে না, এর আগেই দিল্লিতে সম্ভবত ইসরায়েলের রাষ্ট্রদূত যিনি দাবি করলেন কোনো একটা অসমর্থিত সূত্র ধরে যে বাংলাদেশে হামাস আছে, বাংলাদেশ এবং পাকিস্তানে হামাস আছে। অথচ হামাসের পুরো হিস্ট্রিতে হামাস কখনোই প্যালেস্টাইনের ভূখণ্ডের বাইরে কোথাও অপারেট করে। হামাসের এই রেকর্ডে হামাস কোনো ইন্টারন্যাশনাল খিলাফত প্রতিষ্ঠা করার কোনো ইসলামী সংগঠন নয়। সেই ইসলামী সংগঠন উগ্রবাদী কি অগ্রবাদী না, সেই বিতর্ক আমি যাচ্ছি না এই মুহূর্তে। কিন্তু ঘটনা হচ্ছে যে যারা হচ্ছে খিলাফত প্রতিষ্ঠান করার জন্য আন্তর্জাতিকভাবে কাজ করে, হামাস সেই ধরনের সংগঠন নয়। হামাস কমপ্লিটলি হচ্ছে প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য কাজ করে। এটা একটা জাতীয়তাবাদী সংগঠন, জাতীয়তাবাদী মুক্তিকামী সংগঠন। সো একটা লিবারেশন ফোর্স আপনি এটা বলতে পারেন। সো হামাসকে এটা বলার মধ্য দিয়ে এই যে কারেন্ট যে গ্লোবাল পলিটিক্সের যে মানে ইস্যু এবং পশ্চিমাদের যে ধরেন ওয়ার অন টেররের যে প্রজেক্ট, এই প্রজেক্টকে ধরেন আবার এইখানে ধরেন মানে স্থানীয়ভাবে নিয়ে আসা হলো। আমরা জানি যে ধরেন ইসরায়েলের দক্ষিণ এশিয়ার এজেন্ট হচ্ছে দিল্লি, ইন্ডিয়া, মানে তাদের মুখপাত্র হচ্ছে এখানে হিন্দুত্ববাদীদের সাথে জায়নবাদীদের খুব ভালো সম্পর্ক, এটা খুব মানে পুরনো সম্পর্ক। এখানে যেটা হয়েছে যে এটার পরেই হচ্ছে এটাকে ব্যাপকভাবে দেখা গেল। আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে 2005 সালে যখন আপনার সিরিজ বোমা হামলা হয়, জেএমবি কর্তৃক যে সিরিজ বোমা হামলা হয়, এই বোমা হামলাটা কিন্তু তখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, উনি হচ্ছেন চায়না সফরে ছিলেন, এবং চায়না সফর ওনার সম্ভবত 5 দিনের সফর ছিল। উনি যেদিন গেলেন ওই দিনই হামলাটা হলো, মানে যেদিন উনি গেলেন ওই দিনই হামলাটা হলো, এবং সফর সংক্ষিপ্ত করে উনি চলে আসলেন। বা এখনকার প্রেক্ষাপটে আপনি যদি দেখেন যে আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি হচ্ছে মালয়েশিয়া হয়ে চায়নাতে গেছেন, চায়না থেকে ফেরত আসলেন। চায়নাতে উনি কিন্তু একটা জয়েন্ট ডিক্লারেশন দিয়েছেন চায়নার সাথে। চায়না আমরা জানি যে অলওয়েজ একটা ইকোনমিক পার্টনার কিংবা ডেভেলপমেন্ট পার্টনার হয়, কিন্তু এবার একটা পলিটিক্যাল পার্টনারশিপ আমরা দেখতে পাচ্ছি, যেখানে আবার হচ্ছে ওই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্যেও ধরেন বাংলাদেশকে যুক্ত করার একটা আলাপ আলোচনা চলতেছে। চায়না হচ্ছে বার্মা এবং বাংলাদেশের মধ্য দিয়ে এক ধরনের জয়েন্ট করিডোরের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে তারা অ্যাক্সেস নিতে চায়। সো এইখানে একটা জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে পাকিস্তান আছে, চায়না আছে। সো সব মিলে যেটা হয়েছে যে, এবং দিল্লির জন্য যেটা হয়েছে যে
5ই আগস্টের পরে দিল্লি তো মানে বাংলাদেশ তো দিল্লির হাত থেকে বেরিয়ে গেছে। আচ্ছা, দিল্লির যে হেজিমনি ছিল এটার পতন হয়েছে এখানে, দিল্লির যে প্রভাব বলয় ছিল সেটারও পতন হয়েছে, কন্ট্রোল যতটুকু ছিল সেটারও পতন হয়েছে। এখন বাংলাদেশকে অস্থিতিশীল কারা করতে চায়, এটাকে যদি আপনি ধরেন মোটা দাগে দেখেন, মোটা দাগে ব্যাপারটা হচ্ছে স্থানীয়ভাবে এটা দিল্লি চায়, হিন্দুত্ববাদীরা চায়, বৈশ্বিকভাবে ধরেন এইখানে জায়নবাদীরা চায় এইটা। কারণ জায়নবাদীরা যদি সারা দুনিয়াতে দেখাইতে পারে জায়নবাদীদের যে প্রকল্প, জায়নবাদীদের যে ওয়ার অন টেররের যে প্রকল্প, এবং হচ্ছে যে এখানে ধরেন এন্টি সিভিলাইজেশন যে প্রকল্প, মানে ধরেন ইসলামকে এন্টি সিভিলাইজেশন ধরে যে প্রকল্প তারা দেখায়, সেইটা যদি তারা দেখাইতে পারে সারা দুনিয়াতে বিভিন্ন জায়গাতে এরকম ধরেন উগ্রবাদী সংগঠনের কি বলে যে উত্থান করতেছে, তাহলে তাদের প্যালেস্টাইনের উপরে তাদের যে দখল, তাদের যে কলোনি স্থাপন করা, এবং প্যালেস্টাইনের উপরে এই যে লম্বা 70 বছর ধরে চালানো যে গণহত্যা, লাগাতার যে গণহত্যা, সেই গণহত্যাকে তারা একটা জায়েজ করতে চায়। এইটা হচ্ছে যে ব্যাপার। এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে যে বাংলাদেশ যেহেতু দিল্লির কন্ট্রোল থেকে বেরিয়ে গেছে, এইখানে বাংলাদেশ এই জায়গাটাকে স্ট্যাবল হতে দিতে চায় না, মানে দিল্লি এই জায়গাটাকে স্ট্যাবল হতে দিতে চায়। এইটা যদি হয় তাহলে ষড়যন্ত্র জায়নবাদীরা যদি করে থাকে, আমরা স্পষ্টভাবে দেখলাম এই কালিমাখচিত পতাকা উত্তোলনে আমাদের পরিচিত কিছু মানে কওমি মুখ, যারা অবশ্যই জায়নবাদীদের বিরোধিতাই করেছে নানা সময়ে, এবং আমরা দেখেছি দিল্লির বিরোধিতাকারী অনেককে এটাকে, যেমন আমি যদি উল্লেখ করি হারুন ইজাহার মুফতি, উনি বলেছেন এটাকে ভালোবাসার প্রদর্শন হিসেবে দেখা উচিত। এটার পক্ষে তো এই গোষ্ঠীটা কাজ করছে স্পষ্টভাবে। এটাকে আপনি কিভাবে জানেন? না, মানে আমি ঠিক যাদের কথা বলছেন সবাইকে যে আমি খুব পরিষ্কারভাবে চিনি, ব্যাপারটা এরকম। আচ্ছা। এবং তাদের সম্পর্কে আমার কাছে খুব বেশি তথ্য নাই। তথ্য ছাড়া আসলে ব্যক্তি ধরে আলাপ করাটা ডিফিকাল্ট। আমি আসলে ব্যক্তি ধরে আলাপ করার ব্যাপারে আমি খুব সতর্ক থাকি সবসময়। কিন্তু যাদের দেখা গেছে আমি আসলে প্রসেস এবং কাজ ধরে আলাপ করতে চাই। কে করছে এটা আমার জন্য ম্যাটার করে, কারা করছে স্পষ্ট যাদের দেখা যাচ্ছে, কে করছে এটা আমার জন্য, কিন্তু কি করছে এবং এটার রেজাল্টটা কি সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ, কিংবা এটা কোত্থেকে উদ্বুদ্ধ হচ্ছে সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ। একটি ঘটনা যখন ঘটে তখন তো আমরা ধরেন এই যে নানা অনুমান করতে পারি। আপনি চমৎকারভাবে কিন্তু ঐতিহাসিকভাবে ব্যাখ্যা করলেন যে এটার পেছনে জায়নবাদীদের ষড়যন্ত্র থাকতে পারে, কিন্তু পাশাপাশি যদি আমরা স্পষ্টভাবে দেখি যে এই গোষ্ঠীটা না, যদি ধরেন এই যে আমি যেটা বললাম এখন, ধরেন এইটা যদি এর মধ্যে যারা আসলে এটাকে উস্কানি দিয়েছে, জি জি, এখানে দুইটা ব্যাপার হতে পারে। একটা হচ্ছে যে তারা এটা না বুঝে একটা কি বলে যে সরলতার ইয়েতে একটা উস্কানিতে পড়েছে, নিজের একটা উস্কানিতে পড়ে তারা আসলে এটা ইনফ্লুয়েন্স করেছে, অথবা তারা বুঝে শুনেই করেছে। এখন কি করেছে, কার সাথে কি কানেকশন আছে, আদৌ আছে কিনা, সেগুলো খুঁজে বের করার দেখার দায়িত্ব মানে রাষ্ট্রীয় বাহিনীর দায়িত্ব। এবং আমি এখানে আরেকটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় বাহিনীর ক্ষেত্রে এখানে সরকারের ব্যাপক ভূমিকা আছে। আমি এখনো মনে করি না যে এই ধরনের ইস্যুকে ট্যাকেল করার জন্য সরকারের যেই ধরনের কন্ট্রোল আপনার ধরেন কি বলে যে সিস্টেমের উপরে কিংবা ধরেন গোয়েন্দা সংস্থাগুলোর উপরে থাকা দরকার, সেটা কমপ্লিটলি হইতে মানে আছে আমার কাছে এটা মনে হয় না। কেন, আমি একটা জিনিস বলি আপনাকে, আপনি খেয়াল করে দেখেন ইন্টারিম সময় আনস্টেবল করার জন্য লাগাতার আন্দোলন হয়েছে না? সব দাবি কি ফিল আপ হয়ে গেছে? আন্দোলনগুলো কোথায়? মানে বোঝা যায় এটা ভেতর থেকে কেউ একজন করাচ্ছে আন্দোলনটা। এই আনস্টেবল তো বিএনপিও করতে চায় না, এটা তো আমরা পরিষ্কারভাবে, বিএনপি নির্বাচন চাইছে, তাদের সাথে আমাদের ধরেন মানে কি বলে তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু আনস্টেবল করতে হবে এই ধরনের অ্যাটিচিউড তো বিএনপি তো ওই ধরনের দল না। আনস্টেবল করে গোলাপানিতে মাছ শিকার করবে, বিএনপি তো ওই ধরনের দল না। ওই ধরনের দল হোয়ারেজ ধরেন আওয়ামী লীগ কিংবা ওই ধরনের দল হচ্ছে যে যারা এই যে এজেন্সি হিসেবে যারা কাজ করে, এই মানে ভেতরে ভেতরে এজেন্সি হিসেবে কাজ করে এই ধরনের, তো এদেরকে কারা প্যাট্রোনাইজ করে, কারা ফ্যাসিলিটেট করে, এটা তো ভেতরের লোক আছে, সিস্টেমের ভেতরে লোক আছে। ওই জায়গাটাকে নজরে রেখে আসলে এই জিনিসটাকে ট্যাকেল করতে হবে। এবং আমি যে জিনিসটা পরিষ্কারভাবে মনে করি যে বাংলাদেশ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের মধ্যে অনেকগুলো দ্বিমত আছে, অনেকগুলো কি বলে যে বৈপরীত্য আছে, চিন্তার কি বলে যে চিন্তার পার্থক্য আছে, সেগুলো আছে, কিন্তু বাংলাদেশে একটা ডেমোক্রেটিক পথে যাত্রা শুরু করেছে। আমরা ডেমোক্রেসি প্রতিষ্ঠা করে ফেলছি, আমি এটা বলছি না, কিন্তু আমরা একটা ডেমোক্রেটিক পথে যাত্রা শুরু করছি। সো আমাদেরকে জিনিসটাকে ডেমোক্রেটিক্যালি হ্যান্ডেল করতে হবে। ডেমোক্রেটিক্যালি হ্যান্ডেল করার ক্ষেত্রে একটা জিনিস আপনি খেয়াল, মানে বাংলাদেশে এই প্র্যাকটিসটা খুব কম, যে আপনি ডেমোক্রেসি মানে হচ্ছে ঠাকুর ভাই আমি দুইটা আলাদা দল করি কিন্তু আমাদের মধ্যে একটা
কমন ঐক্য আছে, কমন ঐক্যের জায়গা আছে। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের ডেমোক্রেসি, এই প্রশ্নগুলো আমাদের কাছে কমন। এর মধ্য দিয়ে ধরেন কে কখন রাষ্ট্র চালাইতে যাবে, কে কিভাবে রাষ্ট্র চায়, কে কিভাবে পলিসি দিবে, কে কি বাজেট দিবে, সেটা ডিফারেন্ট ইস্যু। তো ওই জায়গাতে ধরেন এই ধরনের ইস্যু যেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে হুমকি, কারণ এই ধরনের ইস্যু তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে, এই ধরনের ইস্যু যখনই এটা মাথাচাড়া দিয়ে উঠবে তখন যেটা হবে, আপনি ইন্টারন্যাশনাল প্লেয়ারদেরকে এখানে কল করলেন যে তুমি আসো, এখানে তাকে খেলার মাঠ করে দিলেন, এটা তো দেওয়ার কোনো স্কোপ নাই। খুব সিম্পল আলাপ, এটা যে কোনো নামেই হোক এই ধরনের দেওয়ার কোনো স্কোপ নেই। সেইখানে যেটা হচ্ছে যে সরকারকে এই জায়গাতে খুব স্ট্রিক্টলি অবস্থান নিতে হবে, স্ট্রিক্টলি ধরেন এখানে উদ্যোগ নিতে হবে। এবং আমি মনে করি সরকার যদি রাইট কল দিতে পারে এবং রাইট মানে পজিশন নেয়, তাহলে বিরোধী দল সহ যারা বাংলাদেশপন্থী শক্তি, যারা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, তারা সবাই সরকারকে সহযোগিতাই করবে, আমি এটা মনে করি। ধন্যবাদ আপনাকে। মোশাররফ আহমদ ঠাকুর, সরকারের উদ্যোগ নিয়ে বলছিলেন ফরিদুল হক। পাশাপাশি জামায়াতের আমির আজকে বলেছেন সীমান্তে ভারত সুরসুরি দিচ্ছে, সরকার মুখে কুলু পেটেছে। সরকার মানে সীমান্ত নিয়ে আসলে দৃশ্যত কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, বা এটি সম্পর্কে আপনার মূল্যায়ন? ধন্যবাদ আপনাকে। সীমান্তে তো সুরসুরি দেয় না, সীমান্তে কোনো না কোনো পক্ষ রক্ত ঝরায়, গুলির আপনি দেখবেন যে আমাদের বিডিআর বিজেপিরা তারা বলেছে যে বিডিআরে ও বিএসএফ সে যখন তর্কাতর্কি হয়, যে বলছে এটা শেখ হাসিনার আমল না, আপনি গুলি ছুড়বেন আমি কি বসে থাকবো? আমারও গুলি আছে, আমিও গুলি ছুড়ব। তো আমি আপনাকে বলতেছি সীমান্তে রিয়েলি আমার এই সময়ে আমি মনে করি যে আমাদের জওয়ানরা, আমাদের অফিসাররা এবং সীমান্তবর্তী এলাকার জনগণ খুবই বড় একটা দেশপ্রেমিকতার, দেশপ্রেমের পরিচয় দিচ্ছে। আপনি দেখবেন যে একটা জমির আইলকে আড়াল করে, বেজ করে, একটা ছোট বাংকারের মতো করে আমাদের জওয়ানরা সেমি মেশিন গান, সাব মেশিন গান তাক করে আছে, আর তার পাশে বিড়ি ফুঁকছে, আর ডান হাতে, বা হাতে বিড়ি ফুঁকছে, ডান হাতে একটা কাঁচি। এই যে ছবিটা খুবই আইকনিক, এই ছবিটা খুবই আইকনিক, প্রেরণাদায়ক। আমি মনে করি আমার তো ওই কৃষকের দেশপ্রেম দেখে আমার তো চোখে কান্না চলে আসছে রীতিমতো। এটার নামই হচ্ছে আমাদের স্বাধীনতা, এটার নামই হচ্ছে আমাদের দেশপ্রেম। তো এই ধরনের যে প্রজন্ম আছে, সেই প্রজন্মকে কেউ কোনদিন পদানত করতে পারে না। এটা হচ্ছে আমাদের স্বাধীনতার যে সরকারি উদ্যোগ কি? সরকারি উদ্যোগ কি? সরকারি উদ্যোগ যদি বিজেপি না, এটা পতাকা বৈঠক তো না, সরকারি উদ্যোগ বিজেপি বলে দিয়েছে যে এটা হাসিনার আমল না, গুলি ছুড়লে আমিও গুলি ছুড়বো। আপনাকে যদি গভর্নমেন্ট নতজানু হয় তাইলে আপনার সীমান্তে বাহিনী কখনো সাহস দেখাতে পারে না। আচ্ছা, এটা হলো মূল, এটা একটা ভালো নিদর্শন। কিন্তু মানে বলছি যে এটা তো একটা প্রাতিষ্ঠানিক সলিউশন পন্থা আছে, সেটা কি কূটনৈতিকভাবে ডিল করা? বা কূটনৈতিকভাবে আমি আপনাকে বলছি, কূটনৈতিকভাবে যে আমাদের সীমান্ত, আমাদের এধারে কি বলে আপনার এই ইন্ডিয়ান দূতাবাসের লোককে ডাকানো যেতে পারে। নাম্বার 2 হচ্ছে পতাকা বৈঠক হতে পারে। নাম্বার 3 হচ্ছে একটা গুলি ছুড়লে আমরাও একটা গুলি ছুড়ব। আচ্ছা, আমি আপনাকে বলছি যে পৃথিবীতে ন্যায্য কাজের জন্য আমি কত বড়, আপনি কত ছোট, আপনি কত ছোট, কত বড়, আমি কত ছোট, এটা বিষয় না। বিষয়টা হচ্ছে ন্যায্যতা এবং সমতা। ন্যায্যতা এবং সমতার জন্য জান দিয়ে দেব, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা হলো গভর্নমেন্টের আইডিয়া, যে যার সাথেই সম্পর্ক থাকবে তার সাথে সম্পর্ক হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। এটা হলো মূল কথা। আমি আপনাকে একটা বিষয় আজকে, এই যে এইসব ক্ষেত্রে সবচেয়ে বড় দরকার হচ্ছে যে জাতীয় ঐক্য। আপনি দেখবেন এই আজকে 2 দিন ধরে, আজকে সারাদিন দেখবেন আমাদের নাহিদ ইসলাম তিনি বলেছেন যে আওয়ামী লীগ বিএনপি মিলে আসেন, দেখি কত সহাস। কথাটা তো হয় নাই ভাই। আচ্ছা, কারণ আমাদের লোকজন,
আমরাও 2-3 দিন 4 দিন আমরাও এই ডিবি অফিসে, আমরা তবে হারুনের ভাতের হোটেল দেখি নাই, আমরা বাইরের ডাইল আর এই যে কি বলে যে সবজিটা হচ্ছে এইরকম কুচি কুচি করে একবারে বলে যে ইয়াটা সবজি আর আলু এটা আইনা দেয়। এই খাবার খেয়েই ডিমান্ড আমরা খেটেছি, কিন্তু আমাদের রিমান্ডের সময় হারুনের ভাতের হোটেলে আমাদেরকে ডাকে নাই। আমরা এত বড় না, এই জন্য ডাকে নাই। তবে একদমই আমরা 33 জন 34 জন 36 জন। তো আমি বলছি এদের সাহস আর কি, সাহসের 2টা নমুনা বলি। একটা সাহস হলো ভাত খেয়েই, হারুনের ভাতের হোটেলে ভাত খেয়ে একবার আন্দোলন উদ্র করে নিলেন। এটা তো একটা সাহস, দুর্দান্ত সাহস। আচ্ছা, সাহস বা কৌশল তো বলতে পারি আমরা। না, আচ্ছা, কিসের কৌশল? অন্য বাচ্চারা যদি এসে না দাঁড়াইতো, তাদের সাথে আলোচনা করে তারা বলে নাই যে এটা আমরা কৌশল। আচ্ছা, আরেকটা সাহস দেখছি যে আমার এই সাহসটা বলার আগে জালিয়ানওয়ালাবাগে 1919 সালের 13ই এপ্রিল একটা ম্যাসাকার হয়, গণহত্যা হয়। ওই সময় থেকে বাংলাদেশের ইতিহাসবিদরা ইতিহাসের ঐতিহাসিক নোটগুলো রেখেছেন, বা 1885 সালের যে কংগ্রেস পুনর্গঠনের মধ্যে সময়, ওই সময় থেকে ঘটনাগুলি আছে। কোনো বিরোধী দলীয় নেতা, সরকারি দলের নেতা ছাড়া, এমনকি সরকারি দলের নেতাও এই যে আর্ম ভেহিকেলের ভিতরে, এই যে খোলসের ভিতরে স্থান ত্যাগ করেন, এই সৌভাগ্য বাংলাদেশের উপমহাদেশ কোনো রাজনৈতিক নেতার হয় নাই। আপনারা এই নেতৃত্বে এই সৌভাগ্য ভোগ করেছেন। তো এই 2 সাহসের পরে আপনি গোপালগঞ্জে এক আওয়ামী লীগের ধাপানি খেয়ে আর্মির কি বলে আর্ম ভেহিকেলের ভিতরে ঢুকে স্থান ত্যাগ করলেন। এত বড় সাহস আপনার। এখন বলেন বিএনপি আওয়ামী লীগ মিলে আসেন, দেখি কত বড় সাহস। 2 সাহস তো দেখছি, একটা গোপালগঞ্জে দেখেছি সাহস কত বড়, আরেকটা দেখেছি ইয়াতে কি বলে হারুনের ভাতের হোটেলে খেয়ে করে এইরকম। গত এরশাদের আমল থেকে ডিজিএফ এর ছেলে, এই যে ডিবির ছেলে, আমাদের বহু রাজনৈতিক কর্মী, আর্মির কন্ট্রোল রুমে বহু রাজনৈতিক কর্মীকে এইভাবে প্রেশার দেওয়া হয়েছে, কেউই মাথা নত করে নাই। জি। তো আর যারা মাথা নত করছে যে 2-1 জন, এরা সবাই ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হচ্ছে। আপনি অনেক ভাগ্যবান নাহিদ যে আপনি এই আন্দোলন উদ্র করার পরেও ইতিহাস আপনাকে আস্থা করে নিক্ষেপ করে নাই। জি। আপনি আজকে এমপি পার্লামেন্টে, এবং এই জন্য আমি আপনাকে বলছি যে এইরকম গলা, এইরকম তলা নিয়ে, এইরকম পেট আর এইরকম গলা নিয়ে কেউ নেতা হয় নাই, জাতীয় নেতা হয় নাই। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আমরা ফরিদুল হক, আপনাকে একটু শুনতে চাই। মোশাররফ ঠাকুর বলছিলেন ঠাকুর ভাইয়ের হচ্ছে খুবই ধরেন কষ্ট যে ধরেন এই ধরনের মানুষরা কেন নেতা হইলো, কিছু করার নেই। কারণ ওনার একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্কের বাইরে তো কেউ নেতা হইতে পারবে না। ওনার নির্দিষ্ট একটা ধরেন ফর্মুলা আছে, এই ফর্মুলার বাইরে আন্দোলন করতে পারবে না। ওনার নির্দিষ্ট ধরেন মনে করেন যে আছে, কিন্তু উনি এটা ভুলে গেছেন যে ইতিহাস আসলে নির্দিষ্ট কোনো ফর্মে চলে না। ইতিহাস প্রতিবারই তার মতো করে নতুন করে লেখা হয়, এটা উনি ভুলে গেছেন আর কি। যাই হোক, এবং তিনি কিছু কোশ্চেন রেখেছেন যে এরকম বুলশিট কোশ্চেন। কিসের আপোষকামিতা? হোয়াট ইজ দিস আপোষকামিতা? 3 তারিখে যখন নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিচ্ছে, 3 তারিখে যখন নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিচ্ছে, 5 তারিখে যদি লং মার্চ সফল না হয়, নাহিদ ইসলামের ফাঁসি হইতো। কি বলে এটা? এগুলো কোনো কথা নাকি? এগুলো কথাই নেই, আলোচনারই বিষয় নাই এখানে কোনো। মানে আপনি ধরেন একজনকে ছোট করতে হবে, ছোট করার জন্য আপনি এই লেভেলে নামবেন, নামার তো একটা ধরেন লেভেল থাকে। এগুলো আলাপি না, তিনি যেটা বলছেন না এটা কোনো আলাপি না। ভাইয়া ভাতের হোটেল হইলো কবে? ভাতের হোটেল হয়েছে হচ্ছে যেদিন গাশ্বরচন্দ্র রায়কে পিটায়া রক্ত বাইর করে তারপরে তাকে নিয়ে খাওয়ানো হয়েছে। বিএনপি নেতাদের সাথে করা হয় নাই? জানতো না তখন কি পরিস্থিতি ছিল বাংলাদেশে? আন্দোলন উইথড্র করেন না, আন্দোলন উইথড্র করার ব্যাপার না তো। আপনি আন্দোলন উইথড্র করছেন, সেই আন্দোলন তো ভেস্তে দিচ্ছে তো, সেই আন্দোলন তো ভেস্তে দিচ্ছে, যুগপৎ আন্দোলন। আমরা তখন রাস্তায় ছিলাম তো, আমরা জানি তো এটা কি হয়েছে। এটা এগুলো কোনো কথা না। আন্দোলনের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ঘটে, কিন্তু আপনি একজনকে কটাক্ষ করলেন। গোপালগঞ্জে গিয়ে আমাদের নেতারা সরাসরি লাইফ থ্রেটের মধ্যে পড়ছে। ওইখানে কি পরিস্থিতি ছিল উনি এটা জানেন না? উনি কি করলেন? কেন আর্মির ভেহিকেলে করে পালাইছে?
এটা 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 বললে কি হয়, আমি পালাইছে বলি না, এটা বললে এক স্থান ত্যাগ ধরনের করছে। মজা পাওয়া যায়, এটা বললে এক ধরনের মজা পাওয়া যায়, কিন্তু এন্ড অফ দ্য ডেতে এটাতে কোনো লাভ হয় না, উনিও কোনো পয়েন্টস পান না, বিএনপিরও কোনো পয়েন্টস বাড়ে না, এগুলো বলার মধ্য দিয়ে কোনো পয়েন্টস বাড়ে না, কারণ সবটা তো সবাই জানে। এটা বলার মধ্য দিয়ে যে ওনার যে অক্ষমতা, সেই অক্ষমতাটা ধরেন মানুষের সামনে প্রকাশ পায়, যে উনি এটা পারতেছে না, উনি এটা মানতে পারতেছে না। মানে ধরেন আওয়ামী লীগের লোকরা থাকতো, থাকে ওনাদেরকে পিটাইতো, ঠিক আছে, 15 বছর যে গুম করছিল, গুম করতো, মারতো, জেলে নিত, তাহলে ওনাদের জন্য ভালো ছিল। কেন এই ধরেন এরকম পেটালা এবং এরকম গলালা লোকরা নেতা হয়েছে, এটা ওনাদের সহ্য হচ্ছে না। তো আওয়ামী লীগ ব্যাপারটা হচ্ছে বিএনপি মিলল কোথায়? ব্যাপারটা হচ্ছে এইখানে বক্তৃতার মধ্যে একটা কথা বলছে, বহু লোক, আওয়ামী লীগের বহু লোক আপনাদের লোকাল নেতারা শেল্টার দিয়ে রাখছে, তো আওয়ামী লীগ বিএনপি না মিললে এটা ঘটছে। বিভিন্ন জায়গাতে আপনাদের এমপি হয়েছে, পার্লামেন্টে গেছে, আওয়ামী লীগের নেতারা জেলখানা থেকে বেরোইছে, তাকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দিয়ে ইয়ে করছে। আপনাদের নির্বাচনের সময় আপনাদের প্রার্থীর পাশে বসা আওয়ামী লীগের লোকেরা জয় বাংলা বলে ধানের শীষে ভোট চাইছে, তা আওয়ামী লীগের আপনারা মিলছেন না? না, মিলছে, যে জায়গায় NCP মিলছেন একটু কথা শুনতে হবে ভাই। এনসিপিও তো আহ্বান জানিয়েছে যে আওয়ামী লীগের থেকে, ছাত্রলীগের থেকে আসতে পারবে। আওয়ামী লীগের নির্দেশে চলে আসেন এনসিপিতে। কোথায় আসছে? কোন পদধারী লোক আসছে আওয়ামী না, লীগের? আসেনি, কোনো- কিন্তু কোনো- আহ্বান তো জানিয়েছে আমরা এটা প্রকাশ্য। পরিষ্কারভাবে বলা হয়েছে যে যদি নিরীহ কোনো লোক থাকে, ঠিক আছে, যারা নিরীহ লোক তারা যদি মনে করে তারা আসতে পারে, কিন্তু আপনি যাদের কথা, আমি যাদের কথা বলবো সব পদধারী লোক, সবাই হত্যা মামলার আসামি। এই যে গতকালকে না পরশুদিন আমাদের এক নেতা পাবনাতে গিয়ে ধরেন একজনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, হত্যা মামলার আসামি, পাবনাতে 3 জন শহীদ হয়েছে, সেই 3 জনকে হত্যা মামলায় সহ 50টা হত্যা মামলার আসামি, লোকাল বিএনপির নেতা এই যে শিমুল বিশ্বাস, উনি এখানকার এমপি, তাকে শেল্টার দিয়ে রাখছে, তাকে সে এই বক্তৃতা দিছে, এখন তার বিরুদ্ধে ধরেন মনে করেন যে জোদার মালা নিয়ে মিছিল করতেছে, তাকে অবাঞ্ছিত ঘোষণা করতেছে। এগুলো কি আপনারা এই যারা চিহ্নিত আপনার ধরে নিয়ে তাদেরকে আপনারা শেল্টার কেন দিচ্ছেন? তো এটা বলবে না, এবং পরে তো এটা দেখা গেছে আপনাদের পুলিশই তো অ্যারেস্ট করছে আওয়ামী লীগের কর্মীদেরকে। তা আওয়ামী লীগের লোকরা যে এই বোমা হামলার মধ্যে যুক্ত ছিল, এটা তো সত্য, তাই না? এটা তো সত্য, ঠিক আছে, ধরে নিলাম। এরপরে কোনোটাই ঠিক না, কোনোটাই না, বিএনপির কোনো দোষ নেই। একজন নেতা উনি ধরেন এই বক্তব্য দিচ্ছে, উনি তাকে এইভাবে কটাক্ষ করবেন আপনি? আচ্ছা, আমরা শুনবো। আপনি ধরেন কাকে কটাক্ষ করতেছেন? নাহিদ ইসলামকে। এই যে নাহিদ ইসলামকে আপনি ব্যক্তিগতভাবে কটাক্ষ করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নাহিদ ইসলামের ওই সময়কার ভূমিকা নিয়ে আপনি যখন কটাক্ষ দিচ্ছেন, নাহিদ ইসলাম তো ওই সময় ব্যক্তি নাহিদ ইসলাম না, নাহিদ ইসলাম ওই সময় গণঅভ্যুত্থানের নেতা, সেই গণঅভ্যুত্থানের আমরা শুনছিলাম এনসিপি নেতা ফরিদুল হককে। মোশাররফ আহমেদ ঠাকুর, এইবার আপনার বলবার পালা। আমি সঙ্গে হাসনাত আব্দুল্লাহর আরেকটি বক্তব্য যুক্ত করতে চাই। তিনি বলেছেন বিএনপি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এখন পর্যন্ত একটিও হয়নি, কিভাবে পূরণ করবেন এই রোডম্যাপও যদি বলতেন। না, ধন্যবাদ আপনাকে। বিএনপির প্রতিশ্রুতি, এটা বিএনপিকে পালন করতে হবে, এবং পালন করার জন্য যতটুকু সম্ভব অন্তত তার আন্তরিকতা এটা প্রদর্শন করতে হবে। অপোজিশনকে এবং জনগণকে সন্তুষ্ট করতে হবে যে আমরা এই 1 কোটি আমরা চেয়েছিলাম, এর মধ্যে এতটুকু পারছে। এটা হলো মূল কথা। আচ্ছা, একটা। 2 নম্বর হচ্ছে জনগণকে সন্তুষ্ট করতে হবে যে আমার প্রচেষ্টা যেটা, এটা সঠিক ছিল। তার মধ্যে আপনি প্রমাণ করবেন 12 দিনের মাথায় একটা ইরান এবং কি বলে আপনার আমেরিকা যুদ্ধ শুরু হচ্ছে, এইসব আপনার বিশ্ব প্রেক্ষাপট তো আছেই, দেশীয় প্রেক্ষাপট আছে। তো সেইগুলো আপনাকে, যে মানুষ যে খুব নিষ্ঠুর বাংলাদেশের মানুষ তা না, বাংলাদেশের মানুষ বুঝে বিষয়গুলি। তো সেই ক্ষেত্রে অপোজিশনে যে আপনাদের যারা আছে এরা যে খুব নিষ্ঠুর আমি তা মনে করি না। কিন্তু কথা হলো যখন আপনি বলবেন যে আওয়ামী লীগ বিএনপি মিলে আসেন, আওয়ামী লীগের সাথে বিএনপি মিলবে কেন? আপনি যখন গণ অভ্যুত্থানের নেতা, তার অনেক আগে থেকে আপনি যখন লজেন্স খান, তখন থেকে বিএনপি আন্দোলন করে আওয়ামী লীগের বিরুদ্ধে। আবার ফরিদুল হক কিন্তু বললেন যে নির্বাচনের পরে কিভাবে বয়স যে 26-27 হয়, হ্যাঁ, তো 2011 সালে বয়স কত ছিল? 10 বছর। চকলেট খাওয়ার বয়স, সেটা আমার মেমোরিতে নেই। আমি নির্বাচনের পরে ফরিদুল হক বললেন শেল্টার দিচ্ছে বিএনপি নেতারা। আমরা আন্দোলনের সময় আপনাদেরকে সামনে রেখে আমরা নেতা মেনে আমরা আন্দোলনটা করেছি। আচ্ছা, আমরা সামনে আমাদের কর্মীদেরকে বলি তোমরা কি সামনে চলে যাও, নো, বলছি যারা আন্দোলনটা স্টার্ট করছে কোটা বিরোধী তারা শেষ করবে। এবং মহাসচিব এটা বারবার বলেছেন যে ছাত্রদের আন্দোলন ছাত্ররা করছে, আমরা তাদেরকে নৈতিকভাবে সমর্থন দিয়েছি,
আন্দোলনটা আমরা করছি না, কথা বুঝবেন। কারণ এখানে আওয়ামী লীগের পুলিশ বলছিল, আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে এখানে কোনো নিরপেক্ষ ছাত্র নাই, এখানে সব বিএনপি জামাত, এইগুলোকে আমরা 10 মিনিটে আমরা গুলি করে ক্লিন করে ফেলতে পারি। তো হাসিনার জন্য এই কৌশলটা নিতে না পারে, এটা একটা রাজনৈতিক আন্দোলন, দমন পীড়নের, এটাকে আমরা এই জন্য করেছি। তো সেই ক্ষেত্রে যে আওয়ামী লীগ বিএনপি মিলে আসেন, আওয়ামী লীগ বিএনপি মিলে আসবে কেন? প্রথমত কথা, আচ্ছা, প্রথমত কথা, আপনি পার্লামেন্টে দেখছেন যে যদি গুলি হয় আমি সবার আগে গুলি বুক পেতে নেব। আমাদের আন্দালিব রহমান পার্থ বলছেন, আরে ভাই তোমাকে পার্লামেন্টে তুমি বলেছেন, এটা আবেগে, এটা পার্লামেন্টে তুমি বলা যায় না। বলছেন আমরা একসাথে আন্দোলন করছি, একসাথে সংগ্রাম করেছি, তোমার বুকে কে গুলি মারবে? আমরা গভর্নমেন্টে। রিয়েলি তো বাস্তবতাটা এটা। এই জন্য আমি বলছি যে ইয়েস, দল করতে, আন্দোলন করতে, রাজনীতি করতে, জমাইতে কিছু কী বলে পলিটিক্যাল রেটরিক ইউজ হয়, কিন্তু রেটরিকটা ওই পর্যায়ে হবে না। আওয়ামী লীগ বিএনপি মিলবে কেন? আচ্ছা, আর আওয়ামী লীগ বিএনপি মিললে কি দেশের ইতিহাসটা এইভাবে থাকে? এইভাবে থাকবে? আওয়ামী লীগের সাথে বিএনপি মিলার জন্য কি আন্দোলন করেছে? আওয়ামী লীগকে তাড়িয়েছে, হাসিনাকে তাড়ানো হচ্ছে। আওয়ামী লীগ বিএনপি যদি মিলারই হইতো তাইলে হাসিনা আওয়ামী লীগ নিষিদ্ধ এই যে অধ্যাদেশটাকে বিএনপি পাশ করতো। আচ্ছা, আরও এটার সাথে আরেকটু যুক্ত করা হচ্ছে, আওয়ামী লীগের বিচার, দল হিসাবে আওয়ামী লীগের বিচার করা যাবে। তো এই জন্য আমি বলছি যে পলিটিক্যাল রেটরিক বলেন যে এত বড় সাহস কার বাংলাদেশে আমাদের ইয়েতে আক্রমণ করে। তো এই জন্য আমি বলছি যে এখানে আওয়ামী লীগ বিএনপিকে পেছাইলে আপনি কিন্তু ফরিদুল হক কিন্তু বলেছেন আওয়ামী লীগ বিএনপিকে একত্রে পেছালে টোটাল আন্দোলনের শক্তি, জুলাইয়ের শক্তি ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, আমি এটা বোঝাতে চেয়েছি। আর আমি একটা বলছি যে জাতীয় নেতাদের কতগুলো আমাদের কাছে গত 50 বছরে জাতীয় নেতা কারা হয়েছেন, তাদের গলার টোন, গলার ভয়েস, সাইজ, ফিগার, গলার ভয়েস সব মিলিয়ে একটা বিষয় আছে। তো এটা সময় ইতিহাস বলে দেবে। তো এই জন্য আমি একটা বলছি যে, এবং আন্দোলনের নেতাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আপনি দেখবেন যে জুলাই আন্দোলন নিয়ে অনেকে অনেক বড় বড় কথা বলেন। আমি এটা বলছি যে 3 তারিখ 3রা আগস্ট এর সকাল 11টার আগে, মানে দুপুর 11টার আগে কারা কারা কোথায় কি পোস্ট দিয়েছেন, এইটা 3 তারিখে তো 11টার মধ্যে এটা ক্লিয়ার হয়ে গেছে। আর্মি যখন বলছে যে আমরা জনগণের বিপক্ষে দাঁড়াবো না, শেখ হাসিনাকে যখন ডিনাই করে ফেলছে 3 তারিখ 11টার পরে দেখবেন অনেক একটু জানাশোনা লোকজন পোস্ট ফেসবুকে বেরিয়ে আসছে, এর আগে আসেন নাই। আচ্ছা, বাট আমি বলি আমরা যতজন জেলে যাওয়ার আগ পর্যন্ত, আমরা 16 তারিখ থেকে 10 তারিখে, আপনার 10 তারিখে 10ই জুলাই আছে যে ছাত্রদের আন্দোলন রাজপথে ফয়সালা হবে। আমার এই এখন টান দিলে পাবেন, মুশাররফ ঠাকুর টান দিলে 5-7টার পরেই পাবেন। সেই কারণে আমি বলছি যে জুলাইয়ের আন্দোলন ঠিক আছে, 3 তারিখে বিকালে তো এটা হওয়ারই কথা। 3 তারিখে সকাল 11টার আগে কতজনের ফেসবুক স্ট্যাটাস কতটি আছে, আমরা একটু ফরিদুল হককে শুনি। ফরিদুল হক, আপনি যদি একটু বলতেন যে মোশাররফ আহমেদ ঠাকুর বলছিলেন যে 3 তারিখের পরে তো অনেকটা স্পষ্ট হয়ে গেছে, তারপরে ঘোষণা দেওয়া বা যে সব আহ্বান এসেছে, এবং এইখানে কি বিএনপি এন্ড আদার্স ছিল না, সবাই বলছে না, মানে এই কথা কে দাবি করছে যে কেউ নাই? আচ্ছা, এই কথা তো কেউ দাবি করে নাই। এখন আন্দোলন তো বাংলাদেশের জনগণ করছে, কিন্তু আন্দোলনের একটা ডাইরেকশন থাকে, একটা গাইডলাইন থাকে। এখন এই আন্দোলনে আপনি আমি ছিলাম, আন্দোলনের নেতৃত্বকে আপনার পছন্দ নাও হইতে পারে, ব্যক্তিকেও আপনার পছন্দ না। ধরেন বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হচ্ছে, মুক্তিযুদ্ধ বেসিক্যালি যারা মিন করে মুক্তিযুদ্ধ করছে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে, একটা তো হচ্ছে যে ধরেন বাংলাদেশের সাধারণ ক্লাস বিভিন্ন প্রতিরোধ যুদ্ধ করতে গিয়ে যারা যুদ্ধ করতে, যেমন ধরেন রাজারবাগে 25 তারিখে আমাদের যে পুলিশ বাহিনী কিংবা ইপিআর 25 তারিখ রাতে তারা যে প্রতিরোধ করতেছে, তারা হচ্ছে এটা
নর্মাল রিফ্লেকশন। কিংবা ধরেন আমাদের আর্মিদের মধ্যে যারা দাঁড়াচ্ছে তারা হচ্ছে তাদের দেশপ্রেমের জায়গা থেকেই তারা দাঁড়াচ্ছে, তারা কিন্তু ওই অর্থে পলিটিক্যালি ধরে নিয়ে না, কিন্তু পলিটিক্যালি মোটিভেটেড হয়ে পলিটিক্যাল যে ক্লাসগুলো মানে যেই দলগুলোর মধ্যে থেকে আন্দোলন করেছে এর বেশিরভাগ দল, আওয়ামী লীগ বাদে বেশিরভাগ দল তো শেখ মুজিবের সাথে একমত ছিল না। আচ্ছা, তারপরে তারা মুক্তিযুদ্ধে গেছে না কেন? কারণ কজ হচ্ছে বাংলাদেশকে স্বাধীনতা করতে হবে, বাংলাদেশকে স্বাধীন করতে হবে। তা ব্যাপারটা হচ্ছে যে এখন ধরেন আপনি আন্দোলনের সময় শেখ মুজিবের ধরেন বিভিন্ন ধরনের ভূমিকা নিয়ে আপনি ধরেন যদি বিতর্ক করেন মানে মুক্তিযুদ্ধের সময়, এটা আসলে কি ফায়দা দেয়? সিমিলারলি এই আন্দোলনে তো আপনি ছিলেন, আন্দোলনকে আপনি ছিলেন, তাহলে এখন ওই সময়কার বিভিন্ন জিনিস নিয়ে আপনি যদি বিতর্ক তৈরি করেন কি ফায়দা দেয়? আপনার মতো করে তো হবে না, যিনি আন্দোলনটা নেতৃত্ব দিচ্ছেন কিংবা যারা আন্দোলনটা নেতৃত্ব দিচ্ছেন তারা তো তাদের মতো করে দিবে, এটা খুব সিম্পল। আপনি দিতেন, আপনার ডাকে আসছে না বিদায় তো আপনি আরেকজনের ডাকে যাচ্ছেন, এটা একটা কমন মানে কি বলে সিম্পল রিয়েলিটিটা মেনে নিতে হবে। এটা নিয়ে ধরেন এত বিতর্ক করার কিছু নাই। এখন ওই ফেজটা পার হয়ে গেছে, এখন আমাদের সামনে হচ্ছে বাংলাদেশকে গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার যে ফেজ, সেই ফেজের মধ্যে ধরেন আলাপ, সেই আলাপের মধ্যে ধরেন অনেক জায়গাতে তো ধরেন এই বিষয়গুলো আছে। মানে আমি যেটা বললাম এই ঘটনাগুলো তো হঠাৎ করে ঘটছে বিষয়টা তো তা না, ঘটনাগুলো হঠাৎ করে বিভিন্ন জায়গাতে তো আমরা এরকম খবর পেয়েছি, এরকম খবর পাচ্ছি, এরকম ঘটনা ঘটতেছে বিধায় তো এই কথাগুলো আসছে। এই কথাগুলো তো আর এমনি এমনি আসে নাই। আপনারা শুধু ধরেন একটা কথা বলা হয়েছে, শুধু অন্যের দিকে ইয়ে না, আপনারা নিজেদের ঘরে একটু তাকান না, নিজেদের ঘরে গিয়ে দেখেন। নাহিদ ইসলাম এই কথা বললেন যে সাভারে আপনাদের ককটেল বিস্ফোরণের পরে, সেটা তো আর বিএনপির কোনো সংযুক্ততা ছিল না শুরুতেই। ঘটনার পর না প্রশাসনকে তো জবাব দিতেই হবে, কারণ প্রশাসনের তো এখানে স্পষ্ট ধরেন যোগসাজশ দেখা গেছে। কারণ হচ্ছে যে মানে বোমা হামলার আগে কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আগ মুহূর্তে প্রশাসনের যোগসাজশ ছিল। কারেন্ট কে বন্ধ করলো? জি, আজকের কারেন্ট যারা চালাচ্ছে তারা তো প্রশাসনই। আচ্ছা, জি, আজকের মতো শেষ করতে হচ্ছে। ধন্যবাদ ফরিদুল হক, ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর। দর্শক ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময়ে, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।